আমার মনে হয়েছে যে এদের সামনে একটা বড় সুযোগ এসছে। যদি কোনো কারণে এই সুযোগটা হাতছাড়া হয়ে যায় তাহলে মনে হবে যে একটা কোনো পাওয়া জিনিস যেন না পাওয়া থেকে গেল, বা আমরা সেটা আমাদের দর্শকদের বোঝাতে পারিনি। একটা ক্ষোভ মনের মধ্যে থেকে যাবে, যার জন্য আমি মনে করলাম যে এই চতুর্গ্রহা যোগ, এর অভ্যন্তরে আরও কিছু যোগ যেটা একাদশে তৈরি হয়েছে, সেটা মানুষের কাছে তুলে ধরার দরকার আছে। যারা বিবাহ দাম্পত্যে আছেন তাদের কিন্তু একটা ক্লিয়ার কাট হওয়ার সম্ভাবনা, স্ত্রীর সাথে সম্পর্কের বিচ্যুতি, অবনতি, ঈশ্বর না করুন, আরও খারাপ পর্যায়েও পরিলক্ষিত হচ্ছে। এবং আরও একটি ভালো জায়গা আছে আপনাদের ভেতর, সেটি হচ্ছে যে ঈশ্বরীয় কৃপা, মাতৃশক্তির কৃপা এঁড়ের মধ্যেও আছে, আবার ভালোর মধ্যেও আছে। যে জ্যোতিষ বিদ্যার জ্ঞান এঁড়ের মধ্যেও আছে, আবার ভালোর মধ্যেও আছে। এগুলো আপনাদের মধ্যে আছে। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু করছি। কুম্ভ রাশির নিরিখে, কুম্ভ লগ্নের নিরিখে জানুয়ারি মাসের ক্ষেত্রে দ্বিতীয় এপিসোড আপনারা পাচ্ছেন। এটা বিশেষ নিশ্চয়ই কারণ আছে, অহেতুক আমরা করি না। কি কারণ বলার দায়িত্ব গোবিন্দ বাবুর। গোবিন্দদা, আজকের এই এপিসোডের অবতারণা কেন কেন হচ্ছে? অবতারণা এর একটা গুরুত্ব আলাদা আমি উপলব্ধি করেছিলাম যে চারটি গ্রহ কুম্ভ লগ্ন বা রাশি সাপেক্ষে জানুয়ারি মাসের প্রথম 15 দিন একাদশ স্থলে, যেটাকে লাভদায়ক স্থল বলা হয়, একদম সেই স্থলে অবস্থান করেছেন। এবং যে যে জায়গাগুলো থেকে এসে অবস্থান করেছেন সেই জায়গার নিরিখে এবং যে যে গ্রহগুলি অবস্থান করলেন তাদের চরিত্রের নিরিখে আমার মনে হয়েছে যে এদের সামনে একটা বড় সুযোগ এসছে। যদি কোনো কারণে এই সুযোগটা হাতছাড়া হয়ে যায় তাহলে মনে হবে যে একটা কোনো পাওয়া জিনিস যেন না পাওয়া থেকে গেল, বা আমরা সেটা আমাদের দর্শকদের বোঝাতে পারিনি। একটা ক্ষোভ মনের মধ্যে থেকে যাবে, যার জন্য আমি মনে করলাম যে এই চতুর্গ্রহা যোগ, এর অভ্যন্তরে আরও কিছু যোগ যেটা একাদশে তৈরি হয়েছে, সেটা মানুষের কাছে তুলে ধরার দরকার আছে। হ্যাঁ, কতক্ষণ থাকবে কথা নয়, বলবে চতুর্গ্রহা যোগ তো বেশিক্ষণ থাকছে না, বেশি দিন থাকছে না। একদম ঠিক কথা। একটা কথা মাথায় রাখবে, রাজা ঘোষণা হয়ে মুকুট পরে নিলে না, পরবর্তীতে সে রাজাই কিন্তু। তাহলে সময়টা কিন্তু সামান্য, কিন্তু তার মধ্যে 10 মিনিট আগে দেখা গেল সে সাধারণ প্রজা। ঠিক যখন তার মুকুটটা মাথায় উঠে গেল 10 মিনিট সময়ের মধ্যে সে কিন্তু হয়ে গেল রাজা। তাকে মান্যতা দিতেই হবে। এইরকম একটা পরিবেশ যেটুকু সময় পাওয়া যাচ্ছে দুটো ক্ষেত্রেই। হ্যাঁ, একটা তো খারাপ দেবে ভাই, দ্বাদশে 4টা গ্রহ যাওয়া মানে তো খারাপ দেবেই, সেটা পরে আলোচনায় আসছে। আপাতত একাদশে লাভস্থলে যেহেতু হচ্ছে, মুকুটটা যেন ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে যায়, তারই জন্যই আজকের এই আলোচনা আমি গুরুত্ব দিয়ে করতে বলেছি তোমার। হ্যাঁ, একাদশ ঘর হচ্ছে মহা সাফল্যের জায়গা, আর দ্বাদশ ধ্বংসের, মহাধ্বংস। এটাই পোস্টারে লেখা আছে, মহা সাফল্য মহাধ্বংস। কোনটা চয়েস করবেন আপনি? আচ্ছা, এই যে চতুর্গ্রহ যোগ, হ্যাঁ, এনাদের একাদশে 4টি গ্রহ বসে আছে, রবি, বুধ, শুক্র এবং মঙ্গল। মঙ্গল। খুব চটপট তোমার কাছে জানবো, রবি কোথা থেকে এসছেন এবং কি দেবেন ওনাদেরকে। একাদশ ঘর তো তুমি বলেই দিচ্ছ খুব লাভজনক জায়গা, আর ওনারাও জানেন সেটা।
রবি কি দিতে এসেছে ওনাকে, বুধ কি দিতে এসেছে, শুক্র কি দিতে এসেছে, মঙ্গল কি দিতে কোথা থেকে এসেছে, বাস, এক 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 করে। আচ্ছা, প্রথমেই আমি মঙ্গল থেকে শুরু করি, দিলে আলোচনাটা করতে আমার একটু সুবিধে হবে আর একদম কি। একদম একদম। মঙ্গল হচ্ছেন উনাদের তৃতীয়ের অধিপতি এবং দশমের অধিপতি। তৃতীয় হচ্ছে ভ্রাতা, হুম অনুজ। আচ্ছা, যোগাযোগ, পরাক্রম, সাহস, বল, বিক্রম ইত্যাদি, সেখান থেকে লাভবান হবেন। এক কথায় ভাইদের থেকে তাইলে লাভবান যোগ। কিছু যাত্রা, ছোটোখাটো যাত্রা, গমন, সেখান থেকে লাভবান যোগ। তার কিছু ক্ষেত্রে তিনি রিস্ক নিচ্ছেন, সেখান থেকে লাভবান যোগ। কিছু পরাক্রমতার দ্বারা লাভবান যোগ, প্লাস দশম থেকে যেহেতু যাচ্ছেন, কর্মের দ্বারা লাভবান যোগ। তাই কর্মের দ্বারা কি কি লাভ হয় না, একটা কাজ করছিলেন, হঠাৎ দেখা গেল একটা প্রমোশন, একটু টিএ টিএ যেসব কী সব থাকে তার বৃদ্ধি হলো, কিংবা অন্য কোনো ক্ষেত্র থেকে আপনি একটা লাভ দেখতে পেলেন কর্মক্ষেত্রে, যারা কর্ম করছেন। আর যারা কর্ম করছেন না তাদের ক্ষেত্রে বলবো আপনি চেষ্টা করুন এই যে সময়কালটা 15-এর এদিকে, যদি আপনার মঙ্গল সত্যিকারের ভালো থাকে তাইলে কিন্তু একটা কর্মপ্রাপ্তি যোগও দেখা যায়। মানে যারা কর্ম পায়নি, নতুন যারা কর্ম হ্যাঁ। খুঁজছিলেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে লাভজনক জায়গা, মহা সাফল্যের জায়গা, যে তিনি অবশ্যই কাজটা পাচ্ছেন। পাচ্ছেন। এবার শুধু মহা সাফল্য তো মঙ্গলকে দিয়ে হচ্ছে না, এবার শুক্রের দিকে তাকাই। হ্যাঁ, এবারে চলে আসুন, শুক্র হচ্ছে চতুর্থাধিপতি এবং নবমাধিপতি। একদম। চতুর্থ থেকে মা, মাতৃ সম্পদ, পরিবার পরিজন, গৃহ, যানবাহন, এগুলো আলোচনা করা হয়, এবং স্নাতক স্তর পর্যন্ত শিক্ষা দীক্ষাও আমরা আলোচনা করে থাকি। তাইলে যারা স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা করছেন, দেখো একটা মজার খেলা, স্নাতক স্তর কেন, উচ্চ স্তর পর্যন্তও যাচ্ছি আমি, কারণ নবমে আবার সেই শুক্র। তাইলে স্নাতক স্তর থেকে, আমি আগে স্নাতক বলিনি, স্নাতক স্তর পর্যন্ত যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো যাবে। একটু স্মরণীয় ব্যাপার, লগ্নে কিন্তু আপনার রাহু বসে আছেন, শুক্র ফল দেওয়ার চেষ্টা করছেন অতীব ভালো, কিন্তু লগ্নে রাহু আপনাকে কিছুটা বিভ্রম করাতে চেষ্টা করবেন, এটা ঠিক কথা। কিন্তু শুক্র যদি সত্যিকারের শক্তিশালী থাকে, আপাতত প্রথম 15 দিন সেটা রোধ হবে, আপনি কিন্তু একটা ভালো পর্যায়ে শিক্ষা গ্রহণ করতে পারবেন, শিক্ষাক্ষেত্রে শিক্ষা ভবন ভালো পছন্দ করতে পারবেন, এবং এই যে পরীক্ষা সামনে আসছে, পরীক্ষাটায় তিনি প্রস্তুতি ভালো নিতে পারবেন, এগুলো তার ক্ষেত্রে ঘটবে। তার মানে তুমি বলছো যে রাহু ওখানে ইনঅ্যাক্টিভ, রাহু কিছু মগজমারি করছে না? না, আমি তো সেটা, যেহেতু চতুর্গ্রহটা নিয়ে আলোচনা হচ্ছে, আমি রাহুটা বলে গেলাম না, রাহুটা আপনার মতিভ্রম আচ্ছা, ওটা ঘটাবে। আমরা মাসিক রাশি বলে বলে গেছি, দেখে হ্যাঁ, নেবেন, চলুন মতি- দুটো মিক্সিং করে নেবেন। আজকে আমরা শুধু এই চতুর্গ্রহ যোগ, বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, হ্যাঁ, এইগুলোকে নিয়েই, এই যোগের থেকে আপনি কিন্তু বিয়োগের দিকে যাবেন মাসের 15 তারিখের পরে। ঠিক আছে, ওই জায়গাটা পতন আটকানোর জন্য আপনাদেরকে আজকের এপিসোডে বলা, বাকি মন দিয়ে শুনতে থাকুন। এবারে তিনি আবার ভাগ্যপতি, ধর্মভাগ্য পিতা, হ্যাঁ, তাইলে সেখান থেকেও লাভবান যোগ। যারা ধর্মীয় কর্মে যুক্ত তারা লাভ করবেন, ধর্মীয় দ্রব্য বিক্রয় ক্রয় করেন, ধর্মীয় বিষয় জড়িত, তারা লাভবান হবেন, পিতা থেকেও লাভবান হওয়ার যোগ। বেশ, আমরা বুধের দিকে চলে যাই। এবারে বুধ এখানকার হচ্ছেন পঞ্চমপতি, সাফল্য, প্রেম, উচ্চ শিক্ষা, সন্তান, হ্যাঁ, সেটা হচ্ছে। আর অষ্টম হচ্ছে ক্ষয়ক্ষতি, ধ্বংস, অপবাদ, অপযশ ইত্যাদি কিছু প্রাপ্তি গুপ্তভাবে, সেটাও বোঝায়। তাইলে তিনি একটা পঞ্চমপতি হয়ে একাদশে যখন যাচ্ছেন, খুব ভালো ফল নিয়ে যাচ্ছেন, সঙ্গে ভুলে কিছু বিছুটি পাতার সাথে চলে যাবে। কিন্তু বিছুতির পাতা অতটা আপনার গায়ে লাগবে না। তবে 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 এই বুধ দুটি মহাযোগ তৈরি করার কারক গ্রহ সেতুবন্ধন করেছেন বলে বুধটাকে নিয়ে ভাবতে বলবো। বুধ শুক্রে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে এই চতুর্গ্রহ যোগের মধ্যে, আবার বুধ রবিতে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে এই চতুর্গ্রহ যোগের মধ্যে, যদিও বুধ খুব অল্প সময় থাকবেন। অতএব এই বুধ আপনার কুণ্ডলিতে যদি প্রকৃতপক্ষে ভালো থাকে, এই 11th হাউসে পঞ্চমের ফল দিয়ে একদম ভরিয়ে দিয়ে চলে যাবেন। আবার যদি এই বুধ অষ্টমের মতো আপনার কোথাও দুস্থানে বসে থাকে, তাইলে এই যে বুধাদিত্য যোগ আর এটা হচ্ছে না, ততটা সফল যোগ পাবেন না। মানে বিষয়টা কি জানো তো, ওই যে যদি ভালো থাকে, আসলে বিষয়টা হচ্ছে যে একটা ডিম আপনি হ্যাচারিতে দিয়ে এসছিলেন, 30টা ডিম, আপনি জানেন যে ঠিক আছে 15 দিন পরে যেতে বলেছে, 30টা বাচ্চা আসবে, মুরগির বাচ্চা, গিয়ে দেখছেন যে না, আপনাকে
দিল মাত্র ওখানে একটা বাচ্চা। আপনি বলেন বাকি কোথায় গেল 29টা? বলে সবগুলো পচা ছিল। মানে একটা জন্ম হওয়ার কথা ছিল কিন্তু হলো না, ডিম পচা ছিল। বুধ হচ্ছে সেই ডিমের জায়গাটা। বুধ যদি এখানে পচা বুধ হয়, ঠিক তাহলে আছে, যোগগুলো এতটা হালকা হয়ে যাবে। সব যোগগুলোতেই পচা। না, হালকা হয়ে যাবে, যোগগুলো পাওয়ার পাবে সেটাই আর কি। পাওয়ার পাবে না, কারণ ডিগ্রিটা জানার দরকার আছে, নবতারা হ্যাঁ। চক্রে বুধ কোথায়, ঠিক ঠিক অনেক ঠিক। কিছু দিক থেকে বিচারটা বুধ করতে হবে। ভাইটাল এনাদের। হ্যাঁ, এই বুধ জন্য। অষ্টম, তখন অষ্টমের ফল দিয়ে ঘাম কাটিয়ে দেবে। হ্যাঁ, অষ্টমের এগারটা ফল রেয়ার ভালো পাওয়া যায়, না হলে অষ্টম থেকে তো খারাপ ফলটাই বেশি বিবেচনা করা হচ্ছে। 100%। হ্যাঁ, এবারে চলে আসো কোথায় বাকি থেকে গেল বলো তো? রবি। রবি সপ্তমপতি একাদশী, যারা ব্যবসায় জড়িত আছেন, ভালো লাভবান যোগ। 15 তারিখ, প্রায় ভাষাটা বলছি, জানুয়ারির 15 তারিখ পর্যন্ত স্ত্রীর দ্বারা একটু লাভ হওয়ার যোগ। স্ত্রী হ্যাঁ, যদি স্ত্রীর দ্বারা অনেকে ডিভোর্সও পাবেন এবং সেটা বিনামূল্যে ডিভোর্স পাবেন। ওইভাবেও লাভ হতে পারে অনেকের, কিন্তু এরপরে আবার ফেঁসেও যেতে পারে। হ্যাঁ, যাই হোক, আচ্ছা, দীর্ঘদিন কিন্তু এরা দাম্পত্যের একটা টান পোড়নে পড়ে আছেন, কিন্তু কেতু বসে আছে। আমি এবার দ্বাদশের জায়গা থেকে একটু শুনতে চাইবো তোমার কাছে। এই 4টি গ্রহ তারা আবার দ্বাদশে চলে গেল, মানে জানুয়ারির 15 থেকে জানুয়ারির 30 তারিখ পর্যন্ত। এবার আপনাকে আমরা ফলাফলগুলো বলছি। হ্যাঁ, শুধু এবারে ফলাফল বলে, এরপর আমার কিছু লড়াইয়ের প্রশ্ন আছে। একদম একদম আমি প্রথমে বলি, ভাইদের সাথে মঙ্গল যাওয়ার সুবাদে ভাইদের সাথে সম্পর্কের অবনতি হবে, কর্মের স্থিতিশীলতার অভাব ঘটবে। এক, হুম পরিবার পরিজনের মধ্যে হুম একটা সমস্যা তৈরি হবে, সুসংবদ্ধতার অভাব ঘটবে, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে হাসপাতাল যাওয়ার বা চিকিৎসালয়ে যাওয়ার সম্ভাবনা, মাতৃ সম্পদ কিছু ব্যয় হয়ে যাবে, আপনারও কিছু সম্পদহানি যোগ দেখা যাচ্ছে, গাড়ি বাড়ি ইত্যাদি বিক্রয় যোগও তৈরি হয়ে যাচ্ছে 15-র পর বেশ কিছুটা। তারপরে দেখা যাচ্ছে প্রতিষ্ঠা কিছুটা বিচলিত হওয়ার সম্ভাবনা। হ্যাঁ, আবার বাইরের কিছু যাওয়া আসার যোগাযোগ তৈরি হবে, মন্দের মধ্যে আপাতত আলোর রেখা। হ্যাঁ, আর যারা বিবাহ দাম্পত্যে আছেন তাদের কিন্তু একটা ক্লিয়ার কাট হওয়ার সম্ভাবনা, স্ত্রীর সাথে সম্পর্কের বিচ্যুতি অবনতি ঈশ্বর না করুন আরো খারাপ পর্যায়েও পরিলক্ষিত হচ্ছে। যাদের মধ্যে সন্দেহের মধ্যে দ্বন্দ্ব চলছিল, মূলত সবার তো আর না, হচ্ছে না, সবার নয়। যাদের দ্বন্দ্ব চলছিল মানে আমি তাদের কথা কেতু বলছি। বসে আছে না, দীর্ঘদিন এদের একটা চলছে কিছু জনের লিটিগেশনটা। সেগুলো চোখের সামনে আসবে এবার। রবি সরে যাচ্ছে। হ্যাঁ। রবি যখন একাদশ থেকে দ্বাদশে চলে যাচ্ছে, হ্যাঁ। রবি ওখান থেকে হাতটা তুলে নিল, ঠিক আছে, আপনার পতি বা পত্নী তিনি যা যা কিছু করছিলেন আপনার চোখের সামনে আসতে চলেছে। আর ওটা যদি শিওর শট হতে হয় তাহলে যোগাযোগ করে নেবেন। গোবিন্দবাবু নাম ওনার। না, এখানে আরো একটা সতর্ক গোপালবাবু করি, নয়। এখানে কিন্তু না খুব দুর্ধর্ষ, যেটা বললাম না, ওনারা অন্যভাবে নেবেন। দুর্ধর্ষ বলতে আমি বলতে চাইছি, ওনারা এমন কিছু আধ্যাত্মিকতার জায়গায় ঢুকে যাবেন যেটা খুব মারণ হয়ে যেতে পারে। কার জন্য? আপনার পার্টনার এমন কিছু সিদ্ধান্ত নেবে যেটা আপনার ক্ষেত্রে খুব ক্ষতিকারক। এক কথায় বলি, তন্ত্রফন্ত্র জাতীয় জিনিস লাগিয়ে আপনার ক্ষতি করে দেবে। কিন্তু ওইটাই বললে হতো, তুমি এতটা রেখে আমি রেখে এত সেই ওটা ভৃগুদাদু বলতে চাই না, বিপিনবাবু হয়ে আমার যাচ্ছ। কি জানো, এগুলো বলতেও খারাপ লাগে, কঠিন ভাষা বলছো। যাই হোক, বলতেও খারাপ লাগে। আচ্ছা, আরেকটা জিনিস তো, দ্বাদশের জায়গা থেকে তাহলে মোটামুটি এই জায়গাটা আমরা কমপ্লিট করে দিলাম। 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে এই সিচুয়েশনগুলো আপনার জীবনে হওয়ার সম্ভাবনা প্রবল আছে। হ্যাঁ, এইবার আমি একটু লড়াইয়ের ময়দানে যাই, আমাকে এই জায়গাটা দেখতে হবে। প্রেডিকশন আপনার জন্মছকে মেলান। চলো, কারণ দেখা যাচ্ছে তার সপ্তমে কেতু আছেই জন্মছকে। হুম, তাহলে সপ্তমে কেতু ওনার জন্মছকে আছে, বর্তমান গোচরের জায়গাতে গ্রহ নক্ষত্র প্ল্যানেটারি সিস্টেম, সেখানেও কিন্তু কেতু আছে সপ্তমে। এই সপ্তমে কেতু মিলে যাওয়ার ক্ষেত্র থেকে ওনার এই যে গুপ্ততন্ত্র বা হেনা তেনা যেটা তুমি বলছিলে, ওই জায়গাটায় কতখানি শিওর শট তুমি দেখতে পাচ্ছ? আচ্ছা, যাদের সপ্তমে কেতু বসে আছে এবং বর্তমান সপ্তমে তো গোচরে কেতু, শুধু দেখবো একটাবার বলতে হতো ওর রবিটা কোথায় আছে। আচ্ছা চলো, রবিও একটা, মানে আমি এটা জাস্ট সম্ভাব্য দিয়ে দিচ্ছি আর কি। রবিটা, কারণ সপ্তম পতিটা কোথায় আছে আমাকে বুঝিনি। চলো, রবির খুব ভালো জায়গা দিয়ে দিচ্ছি আমি। রবি আছে দশমে। উনার স্ত্রী কর্মিক হলেও, কর্ম মানে করলেও উনার উপর তন্ত্র প্রয়োগ করবেন
এবং উনার স্ত্রী, আরও জোর গলায় বলি, উনার স্ত্রী একটু বয়স্ক প্রকৃতির, মনোভাবাপন্ন, অনুশাসনযুক্ত এবং দেখতেও কিছুটা তার বয়সের তুলনায় একটু বয়স্ক লাগার সম্ভাবনা আছে। উনি জাতক হলে স্ত্রী হ্যাঁ। বয়স্ক হবে, আর উনি যদি বয়স্ক জাতিকা হন- বলছি না, বয়স্ক লাগার সম্ভাবনা, মানে কি একটা বয়সের তো একটা ছাপ থাকে প্রত্যেকের। হ্যাঁ, তাকে যেন মানে 70 বছরে মনে হচ্ছে 100 বছর হয়ে গেছে, হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি। উনি মানে জাতক হলে, মানে পুরুষ মানুষ হলে তার স্ত্রীর এটা বললেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, উনি যদি মহিলা হন, উনি মহিলা দেখছেন এই মুহূর্তে হ্যাঁ, আমাদের তার দর্শক, তার যে বর, তার বয়সের তুলনায় একটু মানে বেশি বয়স বেশি হবে। বয়সী খুব বেশি লাগবে, বলবো কিন্তু না, তিনিও এইরকম ভাবে ঠিক কর্মগুলো একই। করছেন। এবং এই কর্ম হবে এই সময় হতে বাধ্য। মানে কি হচ্ছে জানো, আমি তোমাকে শুধু এটা দশমে বলে এতটা হতে হবে 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 শব্দটা বললাম। এই সপ্তমপতি দুস্থানে চলে গেছে। যদি এই যে দ্বাদশে চলে গেল, হ্যাঁ, যাদের হয়নি প্রকৃতপক্ষে সপ্তমে কেতু আর গোচরে এই যে দ্বাদশে চলে গেছে, আর আপনার কারুর দ্বাদশে আছে, একদম লিখে রাখুন এই সময় হবেই। না, আমার একটা কথা এক্ষেত্রে, হবেই তো তুমি বলছো, কিন্তু দশা, অন্তর্দশা, মহাদশা, এই হ্যাঁ। যে ব্যাপারগুলো আছে, হ্যাঁ। সেটা যেমন ধরো তোমার এখন দেখা যাচ্ছে যে না, ওনার কেতুর দশা চলছে না। না, না চলুক। প্রকটতা আর প্রচ্ছন্নতা দুটো জিনিস আছে। শুনি। একটা কি হচ্ছে, এই যে গোচর, এটাই তার একটা সম্ভাবনা, আমরা বারবার বলছি সম্ভাবনা আছে। আর প্রকটতাটা কি জানো, যে যদি কেতুর দশা অন্তর্দশা চলে না, একদম প্রকট রূপ ধারণ করে নেবে, উন্মত্ত রূপ। যেরকম তোমাকে আমি তন্ত্র করেছি, আচ্ছা আমি কেতুর দশাই করিনি, আগে করেছি, তার মানে তোমার উপর কেতু তন্ত্র হবে না, না তন্ত্র আসবে না, না কাজ করবে না? করতেই তো পারে। করছে কে? পার্টনার তো করছে। এবারে সে করলো, এই তন্ত্র কিন্তু 3 দিনের ব্যাপার হয় না, লং টার্ম তার কাজ চলে। ওটা তন্ত্র না শর্টকর্ম? ওই তন্ত্রের একটি অঙ্গ, যাহারা তন্ত্রকে বিকৃতভাবে ব্যবহার করেন তাহাকেই সৎকর্ম বলে। এটা তন্ত্রের বিকৃত রূপ। বোঝা গেল? লোকে করে যে কেন বুঝি না। এবারে সেটা একটা প্রাবল্যটা পেয়ে যায়। হ্যাঁ, আবার দেখা যায় তো, একটা জিনিস মাথায় রাখবে ভাই, ঘড়ির কাঁটার যেরকম মিনিট কাঁটা, সেকেন্ড কাঁটা, ঘন্টা কাঁটা আছে না, দশা দরকার নেই তো। অন্তর্দশা ঘুরছে, প্রত্যন্তর দশা ঘুরছে, সূক্ষ্ম দশা, প্রাণ দশা ঘুরতে তো আছে। এবারে কি হয়, একটা যেরকম অ্যাক্সিডেন্ট, সব অঙ্কগুলো মিলে গেলে না ধ্রাং করে অ্যাক্সিডেন্টটা ঘটে যায়, সেরকম দেখা গেল যে তার দশা দরকার নেই, অন্তর্দশা প্রত্যন্তর দশা মিলে গেছে, পাওয়ারফুল কেতু, সেই সময় হয়ে যাবে, দশা খোঁজার দরকার নেই। হ্যাঁ, দশা কাল হলে তো আরও বেশি হবে, আরও প্রভাবটা তার বেশি বেশি হচ্ছে। হবে। যাই হোক, মিলল কিনা আপনারা কমেন্ট বক্সে লিখবেন। যাদের মনে হচ্ছে জীবনের এই মহা সাফল্যের জায়গা, এটা ধরতে হবে। আর যে যে গ্রহগত অবস্থানগুলো আপনার শুনতে শুনতে মনে হচ্ছে যে না, আমার কোথাও একটা ডিস্টার্ব আছে। আর নর্মালি আপনাদের কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের বহু মানুষ, তারা জ্যোতিষবিদ্যা এমনিতেই আপনার ভেতরে খানিকটা হলেও থাকবে, ও দিয়ে পাঠানো হয়েছে। হ্যাঁ, কিছু এঁড়ে আছে, কিন্তু বাকি দিয়ে পাঠানো হয়েছে। এঁড়ে কেন বললাম? আছে তো এঁড়ে। এত পরিষ্কার করে কেন বললাম? বলতেই হবে পরিষ্কার করে আমাকে, এটাই আমার কাজ। মানুষের মধ্যে কি এঁড়েমি নেই? আছে তো। যাই হোক, আপনাদের মধ্যে আছে, এবং আরও একটি ভালো জায়গা আছে আপনাদের ভেতর, সেটি হচ্ছে যে ঈশ্বরীয় কৃপা, মাতৃশক্তির কৃপা এঁড়ের মধ্যেও আছে, আবার ভালোর মধ্যেও আছে। যে জ্যোতিষবিদ্যার জ্ঞান এঁড়ের মধ্যেও আছে, আবার ভালোর মধ্যেও আছে, এগুলো আপনাদের মধ্যে আছে। এর চর্চার দিকেও কিন্তু আপনাকে আপনার জীবনের স্রোত টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু বাকি জাগতিক যে জীবন, সংসার জীবন ছেড়ে তো আর জঙ্গলে বসা যায় না, না দরকার নেই। আপনার কোথায় বসলে হবে? সংসারও হবে, আবার আত্মার সংসারও হবে, সেই জায়গাটা আমরা জানাবো। আপনি যোগাযোগ করবেন, জানিয়ে দেবো আপনাকে। হোয়াটসঅ্যাপে লিখবেন গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাই। যাই হোক, তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা আছে 365 এপিসোড শোনার জন্য আপনার কাছে অনুরোধ থাকছে। আলাদা প্লেলিস্ট বানিয়ে আমি রেখেছি চ্যানেলে, প্লিজ একটু শুনবেন। মা নর্মদাকে জানতে পারবেন। উনি সিদ্ধিপ্রদায়িনী, উনি মোক্ষদায়িনী, আর উনিই হচ্ছেন আমাদের শরীরের ভেতর সুষুম্না নারী। আগামী এপিসোডে দেখাচ্ছে। নমস্কার, নর্মদেহার। নর্মদে হর।